কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন না, আপনারা যেহেতু আমরা নির্যাতিত আমরা হয়েছেন, প্রতিশোধ, আপনারা যেহেতু আমি সেই কথাটাই বলতে চেয়েছি। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন, ব্যাপারটা ঠিক কিনা? না, আমি বলি, আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না, এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন, আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি, যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল, গণমানুষের দল, আমাদের নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল। আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করব না। যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই যে অ্যাডভাইজার নাইব সাহেবরা রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান ছিল যে এই যে বাস, ট্রাক, টার্মিনাল, ওকে, তারপরে ওকে। আপনি বলেন সিএনজি স্টেশন, আপনি যদি বলেন বালুমহল, আপনি যদি বলেন টেম্পো স্টেশন, এই ধরনের অনেক জায়গায় চাঁদা এই দেশে কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে অতীতে। সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব। কোনোভাবে একটা দল পরিবর্তন হলো, একটা সরকার চলে গেল, সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না, সেটার কোনো সুযোগ নেই। আমরা সেখানে হস্তক্ষেপ করেছি, এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের আগের অর্ডার গুলোকে আচ্ছা, ক্যান্সেল অর্থাৎ করবে এবং নতুন করে সেটা অর্থাৎ সরকার আওতাদের নিয়ে আসবে, অর্থাৎ আপনি যেন আমাদের দলের কেউ নাম ভাঙিয়ে এই সেখানে জিনিসটা ইনক্লুড না হতে পারে, সেখানে ঢুকতে না পারে। ওকে। সেই ব্যাপারে আমরা খুব সতর্ক ছিলাম এনিওয়ে আপনাকে এবং ধন্যবাদ। এখনো সতর্ক এনিওয়ে আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শিওর যে জনাব নাহিদ ইসলাম এই ব্যাপারটি মাথায় রাখবেন। তিনি তার যেহেতু সরকারে আছেন, ক্যাবিনেটে আছেন, তারা নিশ্চয়ই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন এবং এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবেন। আমি জনাব নাহিদ ইসলামের কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধান উপদেষ্টা, এবং আপনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন। আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন, কটূক্তির অভিযোগে যিনি মামলা করেছেন? না না, কখনোই না। আর এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল, এবং সাথে প্রধান উপদেষ্টা এবং আমার নামেও যুক্ত করা হয়েছে। এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না, এবং আমি আইন উপদেষ্টা যিনি তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়, এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয়। একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব। তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা, আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি। জনাব নাহিদ ইসলাম, সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে আওয়ামী লীগ আমলের একসময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই, যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা? আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই, দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে। এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু। একই ধরনের কথা আসলে হাসান মাহমুদও বলেছিলেন, আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ, গণতন্ত্রের বিকাশ জড়িত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জনাব নাহিদ ইসলাম, এটি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে। এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম? যারা এটি তুলনা করছে তারা হয়তো আমি জানি না কি জন্য তুলনা করছে। জি, এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, কিন্তু হ্যাঁ। গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয়, গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয়, তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা? আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কিনা, এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা। শতকরা ৭৭% দর্শক এতে সঠিক বলে মনে করছেন, শতকরা ২৩% দর্শক একে সঠিক বলে মনে করছেন না। ৫০,০০০ দর্শক ভোট দিয়েছেন। কিন্তু জনাব নাহিদ ইসলাম, এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি, জনাব নাহিদ ইসলাম প্রায় প্রায় ১৯৯৩ থেকে এটা ৩১ বছর ধরে সাংবাদিকতা করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিস্টদের প্রচারণা। ফেসিস্টদের প্রচারণার তো অনেক বেশি বয়স না, এবং ফেসিস্টদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে, যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম। আপনি যদি ফেসিস্টদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান, এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা, আপনার কাছে আমার এটি প্রশ্ন। না দেখুন, এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে জি, আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে। রাইট। এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই
না, জি। সেটি 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 আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটি আপনার মুখে বলছেন কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন, এটা আপনার মুখের কথা, তো এটি একটি কেমন কেমন মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। সেটি কি আপনি ট্রাই করেছেন বা না করছেন আপনারা? যে আপনি না আমরা বলছেন তো যে আওয়ামী লীগ একটা রাজনীতি করতে পারবে না, কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন, সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওয়াজন্ট ইট বেটার মানে? না, আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা কথাটি বলছি, আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। হুম হুম। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি। কিন্তু আপনারা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, আপনারা একটা ঐক্যমতের ওয়েট করছেন, ব্যাপারটা কিরকম? জি, জি অবশ্যই আমরা এই ঐক্যমত হয়েছে অন্তর্বর্তীকালীন এটা আপনারা কি করে বুঝবেন? মানে এনি ভাই যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৈরি করে দিবেন? না, আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, নাগরিক সমাজ মানে রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি ছাত্ররা সবাই যারা রয়েছে। রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি যারা জি সবাই জি রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু এনিভাইয়ের কাছে জানতে চাই, এনিভাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি, আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন, আপনারা কি জানি একটা যৌক্তি সময়ের কথা বলছেন, সবশেষ সেনাপ্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ 18 মাস নেওয়া হতে পারে, 18 মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনারা সময় দিতে চান না কেন? অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে, নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে একটি নির্বাচন দিবে, আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন, আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা? মানে কোনো সংস্কার আপনারা চান না, আপনারা আমি জাস্ট এসে আপনার এই ক্ষমতাটা প্রশ্নের নিতে চান? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে হুম আহ, একটু অ্যাড করছি হুম আগের প্রশ্নের, হুম যেটা নাইস সাহেবকে আপনি বলার চেষ্টা করেছেন। হুম দুইটা পার্ট একসঙ্গে আপনি দুইটার উত্তরে পাচ্ছেন। সেটা হলো যারা ফ্যাসিস্ট, যারা গুমের সঙ্গে জড়িত ছিল, খুনের সঙ্গে জড়িত ছিল, মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল, লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে একটা পার্টে। এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা। হুম আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল, হুম কি পরিমাণ খুন করেছে দিবালোকের মতো সত্য। হুম সুতরাং এই বিচার হলো আগে। হুম পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন, এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে, কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু কিন্তু বাংলাদেশ গড়ার কিন্তু ক্ষেত্রে এনিওয়ে মাফ করবেন, আমি আমি বলছি, আমি আপনাকে এনিওয়ে উত্তর মাফ দিচ্ছি, করবেন, আপনার আমি উত্তর আমি দিচ্ছি। আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য, বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে, কিন্তু আপনারা শুরু থেকেই তো এই না সরকার কেন? না না, সময় লাগবে। না না, আমি তো বলি নাই যে আমি 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। হুম আমি তো বলি নাই একেবারে 7 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। হুম ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে, হুম এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা 6টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন। কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা আহ, আহ, অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে। একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারের ওকে, কাজ সেগুলা করবে। আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজে একটা আপনি নির্বাচন করতে আপনি পারেন। আপনি সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো 5 মাস? মনে হয় না। 5 মাস? কারণ ওনারা তো 5 মাস? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন। তো 3 তিন মাস? মাসের জায়গায় 6 মাস হতে পারে। 3 উনি মাস? তো নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস। হুম বলেন নাই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস হয়, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে হুম গড়তে চাই। হুম এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে, আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী
এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। সেটা সময় যতদিনই লাগুক। কিন্তু আপনাদের আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন, এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন, এমনকি আমি আপনাদের এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দেশের মানুষ নির্বাচনের জন্য একটা যৌক্তিক সম্মান দিতে পারে না, আমরা সম্মান দিতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা মানে আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোনো তাড়া নাই আপনাদের? না, এত চাপ হওয়ার কিছু নাই তো। আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে একেবারে বক্তব্য শুনে আমার কেমন জড়িত হবে ইনশাআল্লাহ। এনি ভাই আপনাদের বক্তব্য শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন। এটা কোনো অস্থির না, কোনো অস্থির না। আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিবেন তো? আমরা ওনারা যে সংস্কারের কাজ নিয়েছেন, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়োর কিছু নাই। আর আমরা লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয়, এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার। যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকম? এনি ভাই কেন এরকম হবে? যারা বলছে এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে, ইনশাল্লাহ বিগত ধারাবাহিকতা। আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি তখন বলেছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই 31 দফার ভিত্তিতে, এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। খুবই আমার মনে হয় যে এনি ভাই খুবই চমৎকারভাবে এটা বলেছেন। নাহিদ ইসলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি 1 মিনিট একটু বলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায়, কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন, শেখ হাসিনা করেছেন, সেগুলি আসলে বিচার দেখতে হবে, সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়, কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব, 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা, যদি আপনারা করতে চান? সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন, এরকম একটা কথা বললেন। না, অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয়। এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই। নির্বাচনের মেয়াদে এনি ভাইও প্রায় একই রকম কথাই বলেছেন। কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন
বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। হুম ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। হুম তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন, এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে, এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে, এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো, এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে